নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে। আজ সোমবার যথারীতি আমরা হাজির হয়েছি বিনিয়োগে বসত লক্ষ্মীর একটি নতুন পর্ব নিয়ে। প্রথমে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমরা গত সপ্তাহে এই অনুষ্ঠানটি সম্প্রচার করতে পারিনি। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে আমাদের এই এপিসোডটি সম্প্রচার করা যায়নি। যাই হোক, আবার আমরা নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বটি ঠিক কি বলবো, ঠিক বিনিয়োগ টোটালি একদম মানে আউট অ্যান্ড আউট বিনিয়োগ সংক্রান্ত নয়, আবার নীতিকথা সংক্রান্তও নয়। তো এর মধ্যে দুটোই আছে, এবং বিনিয়োগের সঙ্গে নীতি বা চিন্তা ভাবনা বা আপনার জীবন ধারণের যে জীবন শৈলী, তা কতটা নির্ভরশীল বা একে অপরের সঙ্গে কতটা জড়িত, সেটা আপনাদের একটু বোঝার আমার মনে হয়। যারা বুঝেছেন তারা তো বুঝেইছেন ভালোই, যারা বোঝেননি তাদের বোধহয় বোঝার সময় এসছে। কারণ এই চোখটা যদি আপনাদের না খোলে, যখন আপনাদের এই চোখটা খুলবে তখন কিন্তু খুব দেরি হয়ে যেতে পারে। তো আজকে যথারীতি আমরা আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক ওস্তাদ স্যার। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। নমস্কার। তো এই আই ওপেনার বলা যেতে পারে। আজকের এপিসোডটি আমরা জনস্বার্থে প্রচার করছি, এটা বলতে পারেন যে আমরা বলছি না আপনারা এইখানে বিনিয়োগ করুন সেখানে বিনিয়োগ করুন, আপনার যেখানে ইচ্ছে সেখানে বিনিয়োগ করুন, কিন্তু করুন। তার কারণ ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর, কিভাবে ভয়ঙ্কর, এবং আপনারা এই ভয়ঙ্কর ভবিষ্যতের হাত থেকে কিভাবে খানিকটা হলেও আহ, রেহাই পেতে পারেন, সেই সম্পর্কে আমরা সামান্য দু চারটি কথা বলতে পারি আপনাদের। তো আমরা ওভার টু ইউ স্যার, আপনার কাছেই আমরা দ্বারস্থ। আপনি এবার তো স্লাইড গুলো দেখিয়ে একটু প্রথমেই ইয়ে। প্রথমেই শুরুতেই বলে দিই, দাবির ত্যাগ। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। এখানে যা এখন বলা হবে সেটা কোনো বিনিয়োগ করার উপদেশ নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি কোথাও বিনিয়োগ করতে চান, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাথে আলোচনা করে বা নিজে পর্যালোচনা করে আপনি করতে পারেন। ঠিক আছে, মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড এ বিনিয়োগ করা হচ্ছে মার্কেট ঝুঁকি, তার সাথে মানে মার্কেট ঝুঁকি আছে। অফার ডকুমেন্টটি ভালো করে পড়বেন। অতীতে কি রিটার্ন এসছে সেটা কিন্তু ভবিষ্যতের রিটার্নের কোনো মাপকাঠি নয়। তো এটা বলে আমি আমি একটা ছোট প্রিফেস দিয়ে দিচ্ছি। দেখুন, এই এই যে জিনিসটা দেখাবো, দুটো স্লাইড মাত্র, সেটা কিন্তু ভাঙা রেকর্ডের মতো অনেক পর্বেই আমি বলেছি। হুম। তার কারণ হচ্ছে, এই যে জিনিসটা, এটা কিন্তু ওই যেটা রজত বলে থাকে, ওটা হচ্ছে ঘুমের মতো, কাঠটাকে ভেতরে থেকে পাউডার করে দিচ্ছে। ঠিক ওরকম আমাদের যা সম্পদ আছে সেটার মূল্য দিনে দিনে কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। এবং মুদ্রাস্ফীতি কেন হয়, কিসের জন্য হয়, সেটা অনেক লম্বা আলোচনা। কিন্তু মুদ্রাস্ফীতি যে কিভাবে আমাদের আমাদের মূল্যকে ধ্বংস করছে, সেটার একটা দেখানো আমার দরকার। তার কারণ হচ্ছে, আমরা সবাই বলি এই ইনফ্লেশন কমে গেছে, ইনফ্লেশন কমে গেছে। মনে রাখবেন, যে ইনফ্লেশনের ফিগার গুলো আসে, এটা আগেও আমি বলেছি, সেটা হচ্ছে এই কোয়ার্টার, এই মাস, এই বছর, সেটা এই মাস আগের বছরের তুলনায় কত হয়েছে। কিন্তু সত্যি করে বলুন তো, আপনার আগের বছর থেকে আপনি কি ওটা কোনো মাথায় রাখতে পারেন? পারেন না। এটা কিন্তু বছর বছর উঠতে থাকে, ছোট্ট করে উঠতে থাকে। সিপিআই, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ওটা কিন্তু আপনার 2020-তে, আমি নভেম্বর অব্দি ডেটাটা বলছি, আমার ডিসেম্বরটা আমার ঠিক আমি দেখিনি, নভেম্বর 25 অব্দি ডেটাটা বলছি। 2020 থেকে 5 বছরে আপনার যে সিপিআই আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ওইটা কিন্তু প্রায় 44%, 44% বেড়েছে 5 বছরে। উল্টো করে দেখুন, 44% বাড়াটা মানে কি? বাড়া মানে হচ্ছে, আপনার তখনকার 100 টাকা, আজকে তার মূল্য কিন্তু হচ্ছে 56 টাকা। একদম। যেই মুহূর্তে আপনি এরকম ভাবে চিন্তা করবেন, সেই মুহূর্তে কিন্তু আপনি মুদ্রাস্ফীতিকে অন্য চোখে দেখবেন। তখনই বুঝবেন যে আপনার কাছে যে টাকাটি আছে, যে সম্পদ আছে, তার মূল্য যে কিরকম হারে হ্রাস পাচ্ছে, সেটা একটি ভয়ঙ্কর কিন্তু চিত্র। এবং এটা খালি আমাদের দেশে নয়, এটা কিন্তু সব দেশে একই অবস্থা। সেটা ডেভেলপড হোক, আনডেভেলপড হোক, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, যাই তকমা আপনি লাগান, সব জায়গায় একই অবস্থা। তার কারণ হচ্ছে, সরকার সব জায়গায়, সরকার কিন্তু কালকের পয়সা আজকে খরচা করছে, তাই জন্য নোট একদম। ছাপাচ্ছে, তাই জন্য আপনার নোটের মূল্য কমে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি ছোট্ট করে আমি দুটো স্লাইড দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন, ডেটাটা হচ্ছে ডিসেম্বর 2025 অব্দি, এটাকে মান্থলি ডেটা বলে।
কেননা 25 বছর ধরে ডেইলি ডেটা নিয়ে লাভ নেই। তাই জন্য মান্থলি ডেটা যখন হয় ওই 1/12/2025 মানে ডিসেম্বর 25 অব্দি ডেটাটা এবং ডান দিক এই বাঁ দিকে মানে আমার বাঁ দিকে ডিউরেশন যেটা আছে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, হুম মানে ডিসেম্বর 2025 থেকে 5 বছর পেছন, 10 বছর পেছন, ওরকম হুম ওরকম ভাবে আপনাকে করতে হবে। প্রথম দুটো কলাম হচ্ছে স্টক মার্কেট, নিফটি 50 টোটাল রিটার্ন ইন্ডেক্স, নিফটি 500 টোটাল রিটার্ন ইন্ডেক্স। চক্রবৃদ্ধি দেখুন মোটামুটি 11.5 থেকে প্রায় 14.5% অব্দি ঘোরাফেরা করেছে নিফটি 50 হুম বিভিন্ন মেয়াদে। হুম আর আপনি যদি নিফটি 500 দেখেন তাহলে ওই 12.5 থেকে ধরে নিন প্রায় 17 অব্দি ঘোরাফেরা 17। করেছে। এই একই সময় আপনি যদি সোনার দাম দেখেন, যেটা হচ্ছে আমাদের ভারতীয় টাকায়, আমাদের নিজেদের মুদ্রায়, তাহলে কিন্তু সেটা প্রায় 15% থেকে 23%-এর মধ্যে ঘোরাফেরা করেছে। হুম এবার দেখুন সোনা হচ্ছে একটা আন্তর্জাতিক সম্পদ হুম এবং ওটার দাম ডলারে, মানে ইন্টারন্যাশনাল প্রাইসিংটা ডলারে হয়, ডলার পার আউন্স, ওজেড, হুম ওজেড মানে হুম আউন্স। আউন্স, হ্যাঁ। হ্যাঁ, তো আউন্স মানে হচ্ছে মোটামুটি আপনার ওই তো 28 গ্রাম, 28.3 গ্রাম এরকম কিছু একটা, ঠিক হুম আছে, মানে 1 আউন্স। ডলারের ভিত্তিতে কিন্তু সোনার দাম বেড়েছে ওই 8% থেকে ধরে নিন 18% অব্দি। আর হুম যেহেতু আমাদের ডলারের ডলারের সাথে আমাদের টাকার হ্রাস পেয়েছে ডলারের বিরুদ্ধে, তো তাই জন্য ওই ওই দুটোর আপনার অ্যাডিশন হচ্ছে ওই গোল্ড প্রাইস যেটা সিএজিআর। ঠিক আছে, এখান থেকে কি বোঝা যাচ্ছে? এখান থেকে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে আপনার ইকুইটি মার্কেট যতই রিটার্ন দিক, দেখুন সোনা, সোনা কি, সোনা তো একটা ধাতু। 24 ক্যারেট সোনা ভারতবর্ষে বা আমেরিকায় বা ইউরোপে বা অস্ট্রেলিয়ায় যে কোনো জায়গায় যাবেন, বা ইউরোপে যান, যে কোনো জায়গায় যান, আপনি ওই 24 ক্যারেট সোনা 24 ক্যারেট সোনাই, একদম। সব জায়গায় একইভাবে ওটা স্বীকৃত। এবং 24 ক্যারেট সোনার যে দাম, সেটা এটা ইন্টারন্যাশনাল দাম, ওটা তো আমরা আলাদা করে সেট করি না। হ্যাঁ, আমাদের এখানে জিএসটি ফিএসটি অ্যাড করে ওগুলো হয়। ঠিক আছে, এবার এখান থেকে একটাই জিনিস বোঝা যাচ্ছে যে সোনার দাম, সোনা তো দেখুন সোনা একটা সম্পদ বলে, সোনা একটা ধাতু, সোনা থেকে হুম তো ডিভিডেন্ড আসে না, সোনা না। থেকে তো ক্যাশ ফ্লো আসে না। তো সোনার দাম এরকম ভাবে বাড়ছে কেন? সোনা তো সোনাই আছে। 24 ক্যারেট হুম সোনা তো 5,000 বছর আগেও যা ছিল আজকেও তাই আছে, ওটা তো হুম আর একটু রদবদল হয়নি। তো সোনার দাম বাড়ছে কেন? এই প্রশ্নটা নিজের মাথায় রাখবেন। সোনার দাম বাড়ছে কেননা সোনার যে দিয়ে কিনছেন, হুম ডলার, পাউন্ড, ইউরো, সেটার মূল্য কমে যাচ্ছে, সেটার অবমূল্যায়ন হচ্ছে দিনকে দিন। সেটার মূল্যটা হ্রাস পাচ্ছে। হুম এবং সেটা যে হ্রাস পাচ্ছে যে হারে, সেটাই হচ্ছে এই গোল্ড প্রাইসের ইন্ডেক্স। একদম। তার মানে 5 বছরে আপনি 2025 থেকে 2020 এই 5 বছরে আপনি যদি দেখেন নিফটি 500 17% প্রায় রিটার্ন দিয়েছে, হুম চক্রবৃদ্ধি হার। কিন্তু ওই 5 বছরে আমার টাকার মূল্য কিন্তু প্রায় 23%-এ কমে গেছে চক্রবৃদ্ধিতে। হুম হুম ওরকম ভাবে দেখবেন, যে মুহূর্তে আপনি এরকম ভাবে দেখবেন তখনই বুঝবেন যে মুদ্রাস্ফীতির কোপটা কত সাংঘাতিক। কতটা ভয়ঙ্কর। ঠিক আছে, এবার আমি দ্বিতীয় স্লাইডটা যাই, ব্যাস দুটো স্লাইডই আছে, তারপর আমি ছোট্ট করে দু তিনটা আমি পয়েন্ট বলবো। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন, আমি বলে দিচ্ছি। এটা দেখুন এফেক্ট অফ ইনফ্লেশন, এটাই করেছি 1/গোল্ড প্রাইস। হুম হুম 2020-তে 100 টাকার মূল্য এই অনুযায়ী হচ্ছে 35 টাকা, 36 হুম টাকা। সিপিআই এর অনুযায়ী কিন্তু 56 টাকা 100 টাকার হুম মূল্য, কনজিউমার আচ্ছা। প্রাইস ইন্ডেক্স। ধরে নিন আপনি বললেন এটা তো অতিরঞ্জিত দাদা, এটা হুম মানছি না। তো সিপিআই দেখুন 5 বছরে আপনার 100 টাকার মূল্য এখন 56 টাকায় গিয়ে দাঁড়িয়েছে, সিপিআই অনুযায়ী, যেটা হচ্ছে সরকারি ফিগার। হুম তো সেটা সেটা তো কম ভয়ঙ্কর নয় না, এটা অর্ধেক হয়ে গেছে 5 বছরে আপনার টাকার মূল্য, এটাই। তাই না? এবার এখানে দেখুন, মানে 10 বছরে আপনি 100 টাকাটা 18 টাকায় নেমে গেছে। আর হুম 25 বছর তো ছেড়েই দিন, 25 বছরের কথা কার মনে আছে? 25 বছরে 3 টাকায় নেমে এসছে। এবং সেই। মনে রাখবেন এটা কিন্তু আবার আমি বলছি, এটা খালি টাকার ব্যাপার নয়, এটা ডলারেও এক অবস্থা, হুম ইউরোতে এক অবস্থা,
পাউন্ডে এক অবস্থা, সব জায়গায় এক অবস্থা। তাই মনে রাখবেন, মুদ্রাস্ফীতি কিন্তু একটি ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর। সবসময় সবাই ভাবে যে আমার মাইনা বাড়ছে। আপনার মাইনা কত হারে বাড়ছে? আপনার খরচা যত হচ্ছে সেই হারে বাড়ছে? যদি না কোনোদিন বাড়ে বাড়েনি। তাহলে তো আপনার লোকসান হচ্ছে। হচ্ছে আপনার তো। সঞ্চয় কি ওই হারে বাড়ছে যত হারে আপনার দাম বাড়ছে? আপনার বিনিয়োগ কি ওই হারে বাড়ছে যত হারে দাম বাড়ছে? যদি না হয় তাহলে আপনার কাছে যা সম্পদ আছে, মানে নেট নেট আপনার সম্পদের মানের মানে মূল্যের হ্রাস হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। হুম। তাই জন্য আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে মুদ্রাস্ফীতির আগে কি করে থাকতে পারি। মুদ্রাস্ফীতি ধরে নিন, আমি বললাম মুদ্রাস্ফীতি 5%, হুম। আমার রিটার্ন আসতে হবে 6%। হুম। মুদ্রাস্ফীতি 10% হয়, আমার রিটার্ন মিনিমাম আসতে হবে 11%। নাহলে আর হুম। ইনভেস্ট আর সেভ করে কি লাভ? সঞ্চয় বিনিয়োগ এইসব এত মাথা মাথা ব্যথা করে লাভটা কি? তাই না? সেটাই। ওই জন্য বলে এফডি করলে, এফডি তে নিশ্চিন্তেই আছে, কিন্তু এফডি তে সমস্যা হচ্ছে আপনার তো মূল্যের হ্রাস হয়ে যাচ্ছে। আপনার সিপিআই ধরে, এটাই ধরছি না, সিপিআই ধরেই আপনার মূল্য হ্রাস হয়ে যাচ্ছে, তাই না? আপনি যদি হুম। 100 টাকা এফডি তে রাখতেন 2020-তে, সেটা কি 144 টাকা হতো 2025-এ? সেটা দেখে নিন, না। কি হয় তো ঠিক আছে, তাই না? তো এবার এটা এটা আমি বন্ধ করে এবার ছোট্ট করে দু তিনটে আমি জিনিস বলবো, যেটা কিন্তু শুনতে আমি জানি না ভালো লাগবে কিনা, কিন্তু আমার মনে হয় বলা উচিত। কেননা দেখুন, আমার আমার জীবিকা হচ্ছে আপনার সঞ্চয় বিনিয়োগের উপর, ঠিক আছে? আমার আমার লক্ষ্য হচ্ছে আপনি যাতে দেখুন কিভাবে সঞ্চয় করতে হয় এবং কিভাবে বিনিয়োগ করতে হয়। হুম। দুরকম, দুজনের জন্য আমি বলছি। এক হচ্ছে আপনি যদি এই ভিডিওটি দেখেন আপনার বয়স 25 থেকে 30-এর মধ্যে, তাহলে হয়তো আপনি ভাবছেন এখন তো যৌবন আছে, এখন অনেক দূর, অনেক বছর চাকরি আছে। 20 বছর পরে আপনি যদি ফিরে তাকান, তখন আপনার যাতে আক্ষেপ না হয় যে আমি যদি এই 20 বছরে ঠিক করে সঞ্চয় এবং বিনিয়োগ করতাম, তাহলে আজকে 45 বছর বয়স বা 50 বছর বয়সে এখন পরিস্থিতিটা অনেক আলাদা হতো। এই ঠিক। আক্ষেপটা যেন আপনার না থাকে। এক, আপনি এই ভিডিওটা দেখছেন, আপনার বয়স 55, 60, আপনার ছেলে মেয়েরা এখন হয়তো আহ, আয় করতে আরম্ভ করবে বা করছে। মনে রাখবেন, আমাদের একটা অদ্ভুত জিনিস আছে, আমরা না প্রথম 18-20 বছর একটা বাচ্চার জীবনে, মানে আমাদের ছেলে মেয়েদের জীবনে, আমরা বলি এই খরচা টাকা পয়সার ব্যাপারে চিন্তা করার দরকার নেই, এগুলো চিন্তা করার দরকার নেই। প্রায় 18, 20, 22 বছর বয়স অব্দি আমরা বলি চিন্তা করার দরকার নেই। যেই মুহূর্তে আপনি আয় করতে আরম্ভ করছেন, তখন আপনাকে পুরো চিন্তা করতে হবে। তাই জন্য আমি বলি আগে থেকে শেখান, আগে থেকে বোঝান টাকা কি, সঞ্চয় কি, বিনিয়োগ কি, সঞ্চয় না করলে কি হয়, বিনিয়োগ না করলে কি হয়, আপনার সম্পদ না বাড়ালে ভবিষ্যতে কি হবে। আজকে কিন্তু জীবায়ু, মানে আপনার 75 বছর বয়স অব্দি সবাই বাঁচে মোটামুটি। সবাই বাড়ছে মোটামুটি, হ্যাঁ, গড় আয়ুটা বেড়ে গেছে অনেকটা। তার মানে রিটায়ারমেন্টের পর কম করে 15 অন্তত 15-20 বছর আপনাকে বাঁচবেন আপনি। টানতে হবে, টানতে হবে। ঠিক। এই যে আগের টেবিলটা দেখালাম, 25 বছরে আপনার টাকার মূল্য কত হ্রাস পেয়েছে। তো আপনি ভাবছেন আজকে আমার কাছে 5 কোটি টাকা আছে, ওই 5 কোটি টাকাটা কিন্তু আপনার বিনিয়োগ ঠিক মতো না করলে আপনার কিন্তু আর্নিং হবে না। আপনার যে বাড়ি একদম। চালাতে হবে রিটায়ারমেন্টের পর, ওটা হবে না। আর আপনার ছেলে মেয়েরা যদি এখন ওটা না বোঝে, ওদেরও কিন্তু ভবিষ্যতে এই একই অবস্থা হবে। ঠিক। আমি একটাই জিনিস বলবো আজকের ডেটে, এই যে কনজিউমারিজম যেটাকে বলে না, যে সবার মাথায় হচ্ছে নতুন জিনিস কিনবো, নতুন জিনিস কিনবো, নতুন জিনিস কিনবো, কেনা 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 কেনা, ঠিক আছে কিনুন না, কিন্তু ভেবে কিনুন। কেননা যাই কিনবেন ওটা কিন্তু সবই ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। হুম। এটা 50,000 টাকা দিয়ে মোবাইল কিনে আর 15,000 বা 10,000-এর মোবাইলের মধ্যে আপনি একটু পার্থক্যটা দেখুন তো। আপনি কিন্তু বাইরের লোককে জানাচ্ছেন আমার কাছে 50,000 টাকার মোবাইল আছে, সেটা শুধু ভেবে সে আপনার কারণেই খুব কেনা, ভালো স্ট্যাটাস লাগছে। সিম্বল আর কি। হ্যাঁ, সেটা ভেবে আপনার খুব ভালো লাগছে। হুম।
কিন্তু মোবাইলটা কত কিসে ব্যবহার করেন এবং কিসে কি দরকার সেটা দেখুন। স্যার একটা কথা বলা যায়, ধরুন একটা 15,000 টাকার মোবাইল, বা আমি ধরলাম বড় জোর 20,000 টাকার একটা মোবাইল, মোটামুটি একটা ভালো ফিচারের খুব সুন্দর মোবাইল একটি হয়ে যায় 20,000 টাকায়। তার বদলে দেখুন, কেউ যদি সুন্দর ফিচারের মোবাইল 10,000 টাকার মধ্যেই পাওয়া যায়। আমি ধরে নিলাম যে যারা এখন অনেক বছর, আমার ক্রাইটেরিয়া আছে অনেক কিছু, ক্যামেরা ভালো হতে হবে, মেমোরি ভালো হতে হবে, স্টোরেজ ভালো হতে হবে, আমি বললাম 20,000 টাকা মানে বেশ ভালো মোবাইল হয়ে যায়। তার মানে ধরুন যে যিনি 90,000, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিয়ে মোবাইলটা কিনছেন, বাকি যে টাকাটার ভ্যালুটা, মানে ধরুন কেউ 1 লাখ টাকায় যদি আমি ধরে নিই মোবাইলটার দাম, তাহলে যে 80,000 টাকাটা সেটা তার ফিল গুড ফ্যাক্টরটা কেনার জন্য, সেটা তার স্টেটাস সিম্বলটা কেনার জন্য সে তিনি 80,000 টাকা মানে অতিরিক্ত দিয়ে ফেললেন কোনো রকম কোনো ভাবনা চিন্তা না করে। এবং সেটা এবং অবভিয়াসলি অদ্ভুত ব্যাপার বেশিরভাগ হচ্ছে ক্ষেত্রে সেটা, ইএমআই তে। হ্যাঁ, ইএমআই তে কিনছে তার উপর। এবার ওটার সঙ্গে যে চার্জেসটা লাগছে সেটা কিন্তু মাথায় নেই, তিনি না ধরে না, বসে চার্জেস আছেন না খালি ওটাই। লাগলেও কি হয়, ইএমআই 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 ইএমআই, মনে রাখবেন ইএমআই 1,000 টাকা মাসে, হুম। গায়ে লাগছে না, 3টে ইএমআই চলছে, তাই না? সবকটা নিশ্চয়ই 1,000 টাকা হবে না, হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো কোনোটা তাই জন্য গাড়ির, কোনোটা বাড়ির, কোনোটা একদম মোবাইলের। ভবিষ্যতের জন্য ভেবে, কেননা এখন এই জিনিসটা কিন্তু একদম কিছু করার নেই, এখন এরকমই চলতে থাকবে। প্রতিটা ইলেকশন আসবে, এবং খালি আমাদের দেশে নয়, সব দেশে যতবার নির্বাচন হয় ততবার দেখবেন সবাই, যে পার্টি হোক, সবাই বলে আমি এটা দেবো, আমি সেটা দেবো, এর জন্য এই করব, ওর জন্য এই করব। টাকাটা আসবে কোথা থেকে? কর বাড়াবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর বাড়ে, ঠিক আছে, জিনিসপত্রের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, এবং মনে আপনার রাখবেন টাকায় ঘুরিয়ে আপনার সরকারের আপনার যে হাতে তুলে দিচ্ছে। হ্যাঁ, সরকারের যে দেনা আছে, সরকার কিন্তু সবচেয়ে বড় দেনা মার্কেটে হচ্ছে সরকারের। একদম। সরকারের দেনা সরকারকে তো আবার ফেরত দিতে হবে যার থেকে হুম। নিয়েছে লোন। কি করে সরকার? ইনফ্লেশন বাড়াতে থাকে। তার কারণ হচ্ছে কালকের টাকার মূল্য তো কম, হুম। তাই জন্য আমাকে ভবিষ্যতে যতই দিতে হোক আমার তো কম দিচ্ছি আমি। তাই জন্য হাই ইনফ্লেশনে কি হয়, যারা সঞ্চয় করে এবং যারা বিনিয়োগ করে তাদের কিন্তু খুব ধৈর্য ধরে করতে হয় এবং খুব সাবধানী ভাবে করতে হয়। একদম। আর যারা খরচা করে, বেলাগাম খরচা করছে, কারা? সরকার। তারা কিন্তু, তাদের কোনো চিন্তা ভাবনা নেই, ওনার তাদের ছাপিয়ে দায় নেই যে, তারা জানে না তারা কতদিন থাকবে বা থাকবে না, তারপরে কে এটা দেখতে যাচ্ছে। আলাদা, সে সব আলাদা ব্যাপার, কিন্তু এটা সব সরকারের জন্য প্রযোজ্য, দেশে বিদেশে এখন এই হয়ে গেছে। ইনফ্লেশন ইজ হিয়ার টু স্টে, লোকজন বলছে। হুম। তাই জন্য ইনফ্লেশন যদি ইজ হিয়ার টু স্টে, তাহলে আমার নিজের পরিবারের কি হবে সেটা আপনি ভাবুন। হুম। ব্যাস এইটুকু আমি বলবো। তাহলে শেষ করার আগে আবার একটুখানি সেই চর্বিত চর্বণ বলে নিই আর কি, যেটা হচ্ছে আহ, আমরা এটা এটা কৌশিক ঘোষ স্যারও বহুবার বলেছেন যে এমন ভাবে খান যেন শেষ দিন পর্যন্ত সেই সেই খাবারটা খেতে পারেন। মানে আপনি আহ, শুরুতে একদম কাঁচাকুলে খরচ করে ফেললেন, তারপর আপনার কাছে আর খরচ করার মতো কিছুই রইলো না, তখন গান গাইতে হবে, দিনগুলি মোর সোনার খাতায়, খাঁচায় রইলো না। তো সোনার খাঁচাটা সোনারই রাখুন। আমি বলছি কারণ সোনা আপনাকে একটা কুশন দেবে। আহ, তো সেটা গোল্ডের নানান রকমের ফর্ম আছে এখন, ইটিএফ আছে, মিউচুয়াল ফান্ড আছে, কি বলবো আরো, ফিজিক্যাল গোল্ডের একটুখানি অসুবিধাজনক, কারণ আপনাকে সেটা স্টোর করার জন্য আবার নানান রকমের ব্যবস্থা করতে হয়। তো ফিজিক্যাল গোল্ড কেনাটা আপনি চাইলে কিনতেই পারেন, সেটা আপনার অপশন, আমরা বলতে পারি খালি আপনি কি করতে পারেন বা না পারেন। তো সেগুলো আমার মনে হয় অতটা ফিজিক্যাল গোল্ডের দিকে না যাওয়াটাই ভালো, তবে সোনা যে কোনো রূপেই সোনাই থাকে। ঠিক আছে। একদম। তো সোনার খাঁচায় থাকুক। আর মানে মনের মানুষ কাঁচা সোনা বলে না গান, সেটা আরো একটা গান, মনের মানুষ কাঁচা সোনা, কাঁচা সোনাই বা কেন বলেছে। তো এখন কাঁচা সোনা বিক্রি হয় না, এখন পাকা সোনাই আছে। তো যেভাবেই হোক বিনিয়োগ করুন, যদি ভবিষ্যতে আপনাকে সুস্থভাবে বেঁচে থাকতে হয়, মানে সাধারণ মানে মাথা উঁচু করে মেরুদণ্ড একটুখানি সোজা রেখে একটু ভদ্রস্থভাবে বেঁচে থাকতে হয়, তাহলে আজকের বিনিয়োগ আপনাকে সেই রাস্তাটা তৈরি করে দিতে পারে। বিনিয়োগ না করলে কিছুই হবে না, লবডঙ্কা। তো আপাতত এই পর্যন্তই। আর সামনের এপিসোডে আমরা আরো একটি খুব গুরুত্বপূর্ণ একটি এপিসোড নিয়ে আমরা ফিরে আসবো। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের সেটা খুব কাজে লাগবে। তো আহ, সঙ্গে থাকুন, ধৈর্য ধরে থাকুন, বিনিয়োগে থাকুন। আপাতত এই পর্যন্তই। নমস্কার।
নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।